আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, তাহলে কি শুরু করবো? এখন 10টা 30 বেজে গেছে। হ্যাঁ, শুরু করতে পারি। জি ভাইয়া। জি ভাইয়া, শুরু করতে পারি। আচ্ছা ভাই, ওকে, তাহলে শুরু করি। একটা মিনিট, একটু বাড়াইতে হবে, জাস্ট 1 মিনিট। হাইস্ট দেওয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কি ভালো আছে? তোমরা যদি ভালো থাকো একটু চ্যাট বক্সে ভাইয়াকে জানাও যে ভাইয়া ভালো আছে। হ্যাঁ, চ্যাট বক্সে ইন্টারঅ্যাক্ট করতে হবে ক্লাসের সময়। হ্যাঁ, যে তোমরা যে ভালো আছো আমাকে জানাইলে আমি খুশি হই ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাসটা অনেক সহজ এবং জাস্ট কথাগুলো শুনবা, কোন কোন পার্ট থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো একটু জেনে নিবা, তাহলেই হবে, ঠিক আছে? আজকে কঠিন কিচ্ছু না। কিন্তু সবার প্রথমে আমার একটা কথা, সেটা হলো যে আমার কথা কি তোমরা স্পষ্ট শুনতে পারতেছো? কথা কি ক্লিয়ার আসতেছে? যদি ক্লিয়ার আসে তাহলে চ্যাট বক্সে একটু ওয়াই লেখো ভাইয়া। আচ্ছা, তো ভাইয়া, যেহেতু কথাও ভালোভাবে শোনা যাচ্ছে, আমরাও সবাই সুস্থ আছি, ঠিক আছে? তো আমরা শুরু করি। হ্যাঁ নুসরাত, আমি আমার পরিচয় দিচ্ছি ভাইয়া, ঠিক আছে? তো খেয়াল করো, আমরা পড়াশোনার দিকে অগ্রসর হই পরিচয় পর্ব শুরু করে। কই গেল? এখন আবার আসছে। আচ্ছা, তো ভাই বিসমিল্লাহ বলে শুরু করি। হ্যাঁ, আজকে হলো রসায়নের C25 লেকচার এবং এটা হলো কর্মমুখী রসায়নের সেকেন্ড পার্ট। গত দিন মনে হয় বা গত ক্লাসে তোমরা প্রথম পার্টে কিছু জিনিস শিখেছো, যেমন কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি, তারপর খাদ্য নিরাপত্তা কিভাবে আমরা ক্যানিং করতে পারি, এই জিনিসগুলো গত ক্লাসে শেখানো হয়েছে। আজকে আমরা পরবর্তী পার্ট নিয়ে একটু পড়াশোনা করব। তো প্রথমে আমি আমার পরিচয় দিই ভাইয়া। আমার নাম হলো আজমল ফুয়াদ, আমি বুয়েটের সিভিল ডিপার্টমেন্টে আছি, ঠিক আছে? এখনো পড়াশোনা করতেছি, স্টুডেন্ট আমি এখনো। আচ্ছা, যেহেতু পরিচয় হয়ে গেছে, এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, তো খেয়াল করে দেখো এখানে কি কি ব্যাপার আছে, সেই জিনিসগুলো আমরা একটু দেখি। ওকে, তো ভাই শুরু করি। হ্যাঁ, তো খেয়াল করে দেখো ভাই, এখানে যে চিত্রটা দেওয়া আছে, এখানে কিন্তু দুইটা পার্ট দিছে চিত্রে, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে খেয়াল করো, যে চিত্রটা দেওয়া আছে সেখানে দুইটা পার্ট দিছে এবং উপরে লেখা আছে পাস্তুরাইজেশন, ঠিক আছে? তো ভাই কোশ্চেনটা হইলো, এই পাস্তুরাইজেশন জিনিসটা কি? আমরা সবচেয়ে বেশি যে সুষম খাবারটা খাই সেটার নাম কি বলতে পারবা চ্যাট বক্সে একটু ভাইয়া? যে সবচেয়ে বেশি সুষম খাবার আমাদের কাছে যেটা পরিচিত সেটার নাম বলো তো। মিল্ক, ঠিক আছে? আর এটা হইতে পারে গোট মিল্ক, হইতে পারে বাফলো মিল্ক, হইতে পারে কাউ মিল্ক, ঠিক আছে? এখন কাহিনী হইলো, যাই বলতেছি না কেন এইখানে সবগুলাই আমাদের একটা প্রসেসে সংরক্ষণ করতে হয়। কারণ সবসময় মনে রাখবা যে দুধ বা দুধ থেকে তৈরি যে কোনো প্রোডাক্ট, ঠিক আছে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। সো এটাকে আমাদের প্রিজার্ভ করে রাখা উচিত, কারণ প্রিজার্ভ করে রাখলে পরবর্তীতে এটা আমাদের চাহিদা মেটাবে, ঠিক আছে? এবং দেখবা বিভিন্ন ফার্মে অনেক দুধ উৎপাদন হয়, কিন্তু ওইখানে কি হয়, সব দুধ তো আর সেল করা যায় না। তখন ওরা কি করে, বিভিন্ন প্রোডাক্ট হিসেবে এটাকে কি করে, প্রিজার্ভ করে, এবং প্রিজার্ভেশনের কারণে দেখা যায় পরবর্তী তাদের একটা ভালো একটা অ্যামাউন্টের লাভ আসে, সাথে সাথে জিনিসটাও নষ্ট হচ্ছে না। তো পাস্তুরাইজেশনের প্রথম যে পার্ট সেটা হলো, না মানে মিল্ক সংরক্ষণের প্রথম যে পার্ট সেটা হলো পাস্তুরাইজেশন।
এক নাম্বার কথা হলো হিটিং সেকশন। এখানে আমরা প্রথমে কি করি ভাই জানো? প্রথমে এই যে দেখো কাউ থেকে মিল্কটাকে আমরা সংরক্ষণ করি এবং সংরক্ষণ করার সাথে সাথে এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে হিট করি বা ফুটাই, ঠিক আছে? দুধ জাল দেয়া বলে না, ওই রকম আর কি। তারপরে যখন অতি তাপমাত্রায় এর সব জীবাণু ধ্বংস হয়ে যায় তখন এটাকে আমরা কুল করি বা ঠান্ডা করি। ঠান্ডা করার পরে এটাকে আমরা প্রিজার্ভ করি। তাহলে পাস্তুরাইজেশনের দুইটা পার্ট, একটা হলো হিটিং প্রসেস আর একটা হলো কুলিং সেকশন, ঠিক আছে? এই দুইটা সেকশন মিলেই হয় পাস্তুরাইজেশন। পরবর্তীতে আমরা পাস্তুরাইজেশনের টেম্পারেচারটা জানবো। ওকে, এখন খেয়াল করে দেখো পাস্তুরাইজেশন কি বলছে এখানে, আর একটু ব্যাখ্যা ভাবে দেওয়া আছে। এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া ছিল, এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো কিভাবে আমরা অরিজিনালি এটা করতে পারি। আচ্ছা, তো খেয়াল করে দেখো এই পদ্ধতিতে দুধকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 থেকে 20 সেকেন্ড ধরে উত্তপ্ত করা হয় যাতে দুধের ভিতরে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস হতে পারে। এরপর তাড়াতাড়ি উক্ত দুধকে ঠান্ডা করে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনা হয়। তাহলে হিটিং প্রসেস গুলা কত কত? একটা 70 ডিগ্রি সেলসিয়াস আর একটা 100 ডিগ্রি সেলসিয়াস, না 10 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 70 ডিগ্রি তাপমাত্রায় প্রথমে আমি হিট আপ করবো, তারপরে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে দেখা যায় যত ব্যাকটেরিয়া সব ধ্বংস হয়ে যায় এবং উক্ত দুধকে বায়ু শূন্য বোতলে, অবশ্যই বায়ু শূন্য, যে কোনো জিনিস তুমি যদি বায়ু শূন্য জায়গায় তুমি প্রিজার্ভ করতে পারো সেটা অনেকদিন টিকবে। কেন বায়ু শূন্য? বায়ুর যত জীবাণু থাকে সবগুলাই কিন্তু পচনের জন্য দায়ী। এখন আমরা যদি এটাকে বায়ু শূন্য করতে পারি তাহলেই কিন্তু আর জিনিসটা পচবে না, ঠিক আছে? দেখো 1862 সালে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর এ পদ্ধতি উদ্ভাবন করেন। এটা অবজেক্টিভের জন্য 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেই জিনিসটা পড়বো। এখন খেয়াল করো যে ছকটা কিভাবে কাজ করে। খামার থেকে দুধ সংগ্রহ, তারপর এটাকে আমরা ছাঁকতে হয়, ঠিক আছে? এখন কেন ছাঁকতে হয় সেটা একটু বলি। না ভাইয়া, জিম ভাই না, আমার নাম হলো আজমল ফুয়াদ, ঠিক আছে? আচ্ছা সাইমন, ক্লাসের দিকে মনোযোগ দাও। হ্যাঁ, আমি ফার্স্টে আমি বলছি আমার নাম আজমল ফুয়াদ, জিম ভাইয়া আজকে নাই, আরেকদিন হয়তো বা তোমাদের সাথে ক্লাসে থাকবে। হ্যাঁ, তো কথাগুলো আমার শোনো। আজকে খামার থেকে দুধ সংগ্রহ করার পর এটাকে ছাঁকতে হয়। ছাঁকার কারণ হইলো যে অনেক সময় পশুর কিছু পশম চলে আসে দুধের সাথে, ঠিক আছে? এই কারণে আমাদের কি করতে হয়, ছেঁকে নিতে হয়, তাহলে দুধটা ভালো থাকে। এরপরে আমাদের পিএইচটা নিয়ন্ত্রণ করতে হয়। মনে রাখবা, যে কোনো খাবার সংরক্ষণ যদি করতে চাও তোমাকে পিএইচটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। যেমন এখানে দেখো 6.9 to 7.1, মানে অলমোস্ট কি করতে হবে এখানে, তোমাকে নিষ্ক্রিয় অবস্থায় রাখতে হবে, ঠিক আছে? বা নিউট্রাল অবস্থায় রাখতে হবে। অ্যাসিডিকও হওয়া যাবে না, ক্ষারও হওয়া যাবে না, তাহলে আবার এটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? টক হয়ে যাবে। এই কারণে পিএইচ মান নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে খেয়াল করে দেখো আমাদের এই যে দেখো দুইটা টেম্পারেচারে আমরা করতে পারি। একটু আগে একটা টেম্পারেচার বলছি, এখানে দুইটা টেম্পারেচারে করা যায়। ফার্স্টে কি বলছে যে 74 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস, তারপর আবার 138 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তারপর শীতলীকরণ এবং তারপরে প্যাকেটে সংরক্ষণ, এরপরে বাজারে তুমি কি করবা, বাজারজাতকরণ করবা, ঠিক আছে? এই ফ্লো চার্টটা একটু ভালো করে খেয়াল করবা। দিস ইজ দ্য প্রসেস অফ প্রিজার্ভিং মিল্ক। প্রাইমারি প্রিজার্ভেশন বলা হয় এটাকে, ঠিক আছে? এটা কিন্তু মানে অন্য কোনো প্রোডাক্ট তৈরি করতেছি না, জাস্ট দুধটা প্রিজার্ভ করার জন্য আমরা এই কাজটা করতেছি। এখন খেয়াল করো আমরা দুধটাকে অন্য কি কিভাবে তৈরি করতে পারি। দুধ থেকে আমরা বাটার তৈরি করতে পারি। এই বাটার থেকে আবার গলাইলে আবার কি হয়ে যায়, ঘি হয়ে যায়। এটা কিন্তু জানো, তোমরা যদি বাটারের একটা ব্লককে গলাও তাহলে, বা হিট দিয়ে গলাও, তাহলে ওটা কিন্তু ঘি। আবার ঘি হলো ওয়ান টাইপ অফ বাটার, এটা জানো তো, জানার কথা আশা করি। যেমন কি কি হয়, এখানে আবার নিচে দিচ্ছে মিল্ক, তারপর তোমরা যেটা বলে দই, ইয়োগার্ট, ওখান থেকে আবার বাটার মিল্ক বানানো যায়, ঠিক আছে? বাটার, তারপরে ঘি। ওকে, এই জিনিসগুলা একটু ভালো করে খেয়াল করবা, তাহলেই হবে। ভাইয়া শীতলীকরণে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেন বলছে? ভাই টেম্পারেচারটা 250 ডিগ্রি সেলসিয়াস থেকে শীতলীকরণ করে কমানো হয়, ওইটা বুঝাইছে, ঠিক আছে? 250 ডিগ্রি সেলসিয়াসে আমরা শীতলীকরণ করি না। আচ্ছা, এখন খেয়াল করো
দুধ থেকে মাখন প্রস্তুতি কিভাবে করা হয়। মাখন সম্পূর্ণ তরল দুধের চর্বি থেকে তৈরি। মাখন কিভাবে তৈরি করে ব্যাপারটা শুনো, ঠিক আছে। মাখন যখন প্রস্তুত করি তখন দুধের দুইটা পার্ট থাকে, একটা পানি আর একটা ওর মধ্যে বিভিন্ন চর্বির কণা থাকে। আমরা ওই চর্বিটাকে ফার্স্টে আলাদা করি, এই চর্বি দানাগুলো যান্ত্রিকভাবে একত্রিত করা হয় এবং এটাকে অর্ধ কঠিন করে, খেয়াল করো, 80 to 85% তখন চর্বি আর 16% পানি রাখা হয়। মাখনের দুইটি উৎস, একটা টক দুধ বা ক্রিম বা ননি, কিন্তু টক দুধ থেকে এটা তৈরি করা অনেক সুবিধাজনক হয়, ঠিক আছে, কারণ টক দুধে ইজিলি ছানাটা উঠে আসে, ঠিক আছে, এটা খুব ইজি একটা প্রসেস। তোমরা অনেক সময় দেখবা দুধের মধ্যে যারা গ্রাম বাংলায় কিন্তু অনেকে মাখন তৈরি করে বা ঘি তৈরি করে, ওরা কি করে ভাই জানো, একটু লেবুর রস চিপা দেয়, লেবুর রস বা ভিনেগার দেওয়ার সাথে সাথে তোমার পানি আর চর্বিগুলো আলাদা হয়ে যায়, ঠিক আছে, খুব সহজেই মাখন তৈরি করা যায়। মাখন সংরক্ষণ করা কঠিন কারণ উষ্ণ আবহাওয়ায়, ওই যে ভাই টক দুধ বলতে কি বুঝাইতেছে, ওই যে আমরা যে বিভিন্ন ভিনেগার অথবা লেবুর রস যোগ করে ওটাকে টক বানায় নিতেছে, ওইটাকেই টক দুধ বুঝাইছে ভাই, ঠিক আছে। আচ্ছা, এখন কাহিনী হলো উষ্ণ আবহাওয়ায় দ্রুত জারিত হয়ে গন্ধ সৃষ্টি হয়, এজন্য একে ঘিতে রূপান্তর করে সহজে সংরক্ষণ করা যায়। এখন কথা হলো মাখন আবার কি হয়, উষ্ণ অবস্থায় খুব তাড়াতাড়ি জারিত হয়ে যায়, এই কারণে এটাকে যদি আমি ঘি বানায় রাখি বা গলায় রাখি, এটা আরো বেশি কি হবে, রিফাইন, আরো বেশি সংরক্ষণ করা ইজি হয়, ঠিক আছে। প্রকৃত পক্ষে ঘি হলো পরিশোধিত মাখন, এক কথায় বলে মাখন আর ঘি এক, খালি মাখনটা আর একটু পরিশোধন করলে ঘি হয়, ঠিক আছে, এবং এতে 1% ময়েশ্চার থাকে, এটাও অবজেক্টিভ, ঠিক আছে। 1% ময়েশ্চার বলতে কি, এর মধ্যে লিকুইডের পরিমাণ খুবই কম থাকে, ঠিক আছে, বা ওয়াটার কন্টেন্ট খুবই কমায় আনা হয়, শুধুমাত্র তোমার এই ফ্যাটটা থাকে, ঠিক আছে। আচ্ছা ফারাজ, তোমার কোশ্চেনটা ভাই বুঝি নাই, আরেকবার একটু কোশ্চেনটা করো, ঠিক আছে, তাহলে আমি বুঝে আনসার দিই। আচ্ছা, তো এইটুকু কি সবাই বুঝতে পারছো? বুঝে থাকলে চ্যাট বক্সে একটু ওয়াই লেখো তো ভাই। আর আমি যতক্ষণ না বলবো চ্যাট বক্সে কিছু লিখো না ভাই, ঠিক আছে। আমি যখন কোশ্চেন করতে বলবো তখন কোশ্চেন করবো, আমি অবশ্যই আনসার দিয়ে যাব, ঠিক আছে। সবাইকেই একটা কথা বলতেছি। আচ্ছা, তো খেয়াল করে দেখো নেক্সট। এখন চ্যাট বক্সে কিছু লিখো না, আমি একটু কোশ্চেন গুলা মানে ফ্লো চার্টটা বুঝাই, তারপরে কোশ্চেন করতে বললে করবা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা এখানে কি করতেছি খেয়াল করো, কাঁচা দুধ নিতেছি, ঠিক আছে। কাঁচা দুধ নিয়ে পাস্তুরাইজেশন করতেছি, ফার্স্টে জীবাণু বানাইতে হবে, জীবাণুটা কি করতে হবে, ধ্বংস করতে হবে, তারপর ক্রিম পৃথকীকরণ করব। ক্রিম পৃথকীকরণ বলতে বোঝানো হচ্ছে ওই যে তোমার চর্বিটাকে আলাদা করা, তারপর ক্রিমকে পরিপক্ককরণ করব। দেখি আবার কি লিখছে চ্যাট বক্সে, না করার পরেও ভাইয়া ছানা আর মাখন কি একই জিনিস, খালি পানির পরিমাণে পার্থক্য, হ্যাঁ ভাইয়া পানির পরিমাণে জাস্ট একটু পার্থক্য থাকে ফারাজ, ঠিক আছে, তাহলে বাকি সব সেম, ওই ফ্যাটটাই। আচ্ছা, এখন আসি, ক্রিম পৃথকীকরণ করব, তারপর ক্রিমটাকে আরো বেশি রিফাইন করব বা পরিপক্ককরণ যেটাকে বলছে, তারপর মন্থন বা চানিং করব, ঠিক আছে, মন্থন করব, তারপর এটাকে আমরা ধৌতকরণ করব, পরিষ্কার করব, এরপরে লবণ প্রয়োগ করব। এই কারণে এই যে দেখো একটু লবণ প্রয়োগ করি দেখা দেখবা মাখনটা একটু নোনতা নোনতা লাগে মুখের মধ্যে, তারপরে দেখা যায় লাস্টে হলো চূড়ান্ত মাখন। এই ফ্লো চার্টটা এক্সামে বা সিকিউতে খুব বেশি আসে, ঠিক আছে, তো এটা আমরা একটু ভালো করে পড়বো। এই পার্টগুলো লেখা দিলেই হয়, এখানে বুঝার তেমন কিছু নাই। মন্থন একটা ওয়ার্ড আছে, এটা কি করা হয় ভাইয়া, তোমার যখন ছানাটা আলাদা করা হয় তখন এটাকে মানে চেপে চেপে আরো মিহি করা হয়, ঠিক আছে। যেমন আমাদের যে কি পাইতেছি যে তোমরা অনেকে দেখবা ফ্যাট যেটা থাকে সেগুলা কিন্তু মিহি হয় না, ঠিক আছে, আলাদা আলাদা ছোট ছোট পার্ট হিসেবে থাকে। তারপর যদি এটাকে আমি মন্থন করি তাহলে এটা মিহি হয়ে একটা দলার মতো সৃষ্টি হয়। কাঁচা গোল্লা যদি কখনো দেখা থাকো তাহলে আর কি বুঝতে পারবা যে কাঁচা গোল্লাটা কিন্তু অনেকক্ষণ ডলাডলির পরে ওটা কি হয় বলো, ওর এতটুকু মিহি হয়, ঠিক আছে। কাঁচা গোল্লা কিন্তু ভাইয়া মানে আসলে গোল্লাকৃতির গোল না, যদি কেউ না দেখা থাকো, এটা হলো সন্দেশ টাইপের, জাস্ট নরমাল, ঠিক আছে। তো ওইটাও এরকম মন্থনের ফলে আমরা কি করতেছি, আহ
কি মানে এটা মিহি করতেছি। আচ্ছা ক্রিম পরিপক্ককরণ, আচ্ছা ওই যে ক্রিম কেমনে পরিপক্ক করি ভাইয়া, বারবার ওই যে ছাকন প্রসেস থাকে, পানিটা আলাদাকরণ আছে, এইভাবে আমরা ক্রিমটাকে আরেকটু বেশি পরিপক্ক করি, ঠিক আছে? তাহলে আমাদের এইটা আরেকটু ভালো হয়। তারপর লাস্টে দেখছো মাখন আবার ধৌতকরণ, যদি কোনো ময়লা টয়লা থাকে এটা পরিষ্কার করা হয়, তারপর লবণ দিয়ে চূড়ান্ত মাখন প্রস্তুত করা হয়। আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এই ফ্লো চার্টটা ভালো করে লিখার প্র্যাকটিস করবা, তাহলেই হবে, কোনো প্যারা নেই। আচ্ছা লবণ কেন দেওয়া হয়? লবণ ওয়ান টাইপ অফ প্রিজারভেটিভ, ঠিক আছে? গত ক্লাসে কিন্তু পড়ছো। এই প্রিজারভেশন প্রসেস একটু ভালো হয়, আবার একটু স্বাদটা ইনক্রিজ হয়, ঠিক আছে ভাইয়া? তুমি যে কোনো জিনিস খাবারের মধ্যে দেখবা মিষ্টি রান্না করলেও দেখবে একটু লবণ দেওয়া হয়, কারণ কি হালকা একটু টেস্ট বুস্ট করে, ঠিক আছে? এটাও একটা কারণ। আচ্ছা এখন আসি তোমাদের ফেভারিট কসমেটিক প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা আনসার পাইছো? নামটা তো উচ্চারণ করতে একটু কষ্ট হইতেছে ভাই আমার, ঔতানু না কি জানি, সরি ভাইয়া, ঠিক আছে? তোমার নামটা একটু উচ্চারণ করতে আমার কষ্ট হইতেছে, খুবই দুঃখিত, হ্যাঁ? নাহলে আমি নামটা ধরেই বলতাম। আচ্ছা তো আচ্ছা ওতনু, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করো কসমেটিক রসায়ন। এই কসমেটিক রসায়ন তো তোমরা জানো, বিভিন্ন টয়লেট্রিজ ব্যবহার করি, ঠিক আছে? যেমন সাবান, শ্যাম্পু, তারপর মেহেদি আছে, তারপর গ্লাস ক্লিনার বলো, তারপর বলো টয়লেট ক্লিনার বলো, সবগুলোই হলো টয়লেট্রিজ এর আন্ডারে। এমনকি তুমি যে পাউডার থেকে শুরু করে ক্রিম, তারপর লিপস্টিক দিতেছো, সবই কিন্তু কি কি বলে কসমেটিক রসায়ন, ঠিক আছে? সো এই জিনিসগুলো খেয়াল করবা। এই জন্য এটা খুব কঠিন না, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, তো কথাগুলো একটু দরকার, ঠিক আছে? তো কিন্তু প্রথমে একটা পোল কোশ্চেন আসছে, দেখি তো পোল কোশ্চেনটা পারো কিনা। দেখি গোলাপ জলে উৎপন্ন করার প্রক্রিয়াটা কোনটা? লঞ্চ করছি, একটু আনসার দাও তো সবাই দেখি। আচ্ছা আর 5 সেকেন্ড দেই, তারপর অফ করি, হ্যাঁ? আচ্ছা শেয়ার রেজাল্টস। ধরো এই যে দেখছো অনেকে বাষ্পবাদন আনসার দিছে, আর বিভিন্ন জন বিভিন্ন আনসার দিছো। তো এখন আমি স্টপ শেয়ার রেজাল্টস, এখন আমি বুঝাই ব্যাপারটা কি হয়। তো ভাইয়া শোনো, গোলাপ জল উৎপন্নতে সাধারণত বাষ্পপাতনটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? সো গোলাপ জলের কোনোদিন উৎপাদন কেউ দেখছো ভাইয়া, বা ল্যাবে কোনোদিন করছো? মানে গোলাপ জল প্রস্তুতি কেউ করো নাই, ঠিক আছে? এটা খুবই একটা সহজ জিনিস, আমি বলি। তোমরা কি করবা, একটা বিকার নিবা, বিকারে একটু পানি নিয়ে কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি দিবা, ঠিক আছে? মানে একটু ভালো অ্যামাউন্ট দিলে বেটার হয়, ঠিক আছে? প্রসেসটা অনেক বেটার হয় আর কি। উপরে তারপরে একটা ইয়া দিবা, এই জানি কি বলে, আচ্ছা যে কোনো একটা কাচের পাত্র দিলা, ঠিক আছে? জাস্ট ঢাইকা রাখার জন্য, যেন কোনোভাবে বাষ্পটা বেরিয়ে না যেতে পারে। তারপরে কি হয় ভাই, যখন তুমি এটা ফুটানো শুরু করবা, তখন পানিটা বাষ্প হওয়া শুরু করে, এবং পানি যখন বাষ্পে উঠতে থাকে তখন দেখা যায় যে গোলাপ ফুলের পাপড়ি থেকে একটা নির্যাস সে টেনে নিয়ে যায় সাথে, এবং আস্তে আস্তে যাওয়ার পরে কোথায় গিয়ে জমা হইতে থাকে? উপরে যে কাচের পাত্রটা থাকে সেখানে জমা হইতে থাকে, ঠিক আছে? জমা হইতে হইতে ওই জায়গায় অটো কনডেন্স হয়। অটো কনডেন্স মানে হলো কি, অটো আবার ঠান্ডা হয়ে আসে, ঘনীভবন হয়ে আসে, হয়ে ওইখানে ছোট ছোট শিশির জমা হয়। ওই শিশিরটা তুমি একটু যদি নাকে নিয়ে দেখো, তাহলে দেখবে ওটা একবারে পিওর গোলাপ জলের গন্ধ ভাইয়া, ঠিক আছে? মানে খুবই সুন্দর গন্ধ হয়। এখন ফ্যাক্টরিতে তো আর এভাবে মানে প্রিপারেশন করে না, আমরা যেভাবে করি ল্যাবে সেটা তোমাদের বললাম, ঠিক আছে? যেন তোমাদের একটু জানা থাকে যারা করো নাই। আচ্ছা এখন খেয়াল করে গোলাপ জল কিভাবে তৈরি করা হয়, এখানে দেখো। গোলাপ জল হলো গোলাপ ফুলের পাপড়ি ও পানির মিশ্রণে বাষ্পপাতন করার পর পাতিত তরলের নির্যাস। এই যে দেখো পাতিত তরলের নির্যাস। গোলাপ তেল বা গোলাপ জল হবে উৎপাদনের সময় উপজাত হিসেবে
গোলাপ জল তৈরি হয়। আচ্ছা, গোলাপ তেল উৎপাদনের সময় উপজাত হিসেবে আবার গোলাপ জল তেল মানে তৈরি করা যায়। তো গোলাপ তেল কি ভাই? এটা ওয়ান টাইপ অফ অয়েল যেটা গোলাপ ফুল থেকে তৈরি করা হয় এবং এর সময় বিভিন্ন উপজাত তৈরি হয়। মনে রাখবা, ফ্যাক্টরিতে যখন আমরা কোনো জিনিস তৈরি করতে যাব তখন অবশ্যই কিছু উপজাত আসবে, কিন্তু উপজাত যত কম পরিমাণে আসে তত কিন্তু আমাদের জন্য লাভজনক। এটা তো বুঝো। অ্যাটম ইকোনমি পড়ছো না ভাইয়া? চ্যাট বক্সে একটু জানাও তো। অ্যাটম ইকোনমি কি বলে? উপজাত যত কম লাভ তত বেশি, ঠিক আছে, আর প্রকৃতির জন্য তত ভালো, ঠিক কিনা? তো কিন্তু গোলাপ তেল উৎপাদনের সময় উপজাত হিসেবে আমরা গোলাপ জল পাই, ঠিক আছে, এটা খুব একটা ক্ষতি না। কিন্তু যদি আমি মানে ইকোনমিক্যালি চিন্তা করি তাহলে আমার কিছু লস আছে, ঠিক আছে, কারণ যেইটুকু অংশ অয়েলে পরিণত হওয়ার কথা ছিল সেটা লিকুইড বা গোলাপ জলে পরিণত হইতেছে, সেটা আমার ইকোনমিক্যালি একটা ড্যামেজ করে, ঠিক আছে, অন্য কিছু না আবার। ওকে, এখন আসি হেয়ার অয়েল। দেখো, হেয়ার অয়েল তো তোমরা জানোই এটা একটা নিরপেক্ষ অপোলার রাসায়নিক পদার্থ। এটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, অপোলার, ঠিক আছে, যার মধ্যে কোনো পোল নাই। এটি একটি পিচ্ছিল সান্দ্রতা বিশিষ্ট, এটা ফিজিক্সে পড়ার কথা, সান্দ্রতা, সেটা হলো পানির ঘর্ষণ, ঠিক আছে, তরল পদার্থ পানির সাথে মিশে না কিন্তু অ্যালকোহলে দ্রবীভূত হয়। তোমরা কিন্তু জানো তেল কিন্তু পানিতে মিশে না, যে কোনো তেল বলো, এটা কিন্তু তেলে জলে মানে মিশ খায় না, এটা একটা কথা আছে, ঠিক আছে, একটা প্রবাদ আছে, তেলে জলে মিশ খায় না, কারণ কি তেল আর পানি কখনোই মিশে না, ঠিক আছে। আচ্ছা, এইটাই হলো কাহিনী, সবগুলাই একই রকম ভাই। তুমি বলো আরব যে হেয়ার অয়েল বলো, কোকোনাট অয়েল বলো, সেম কাহিনী, ঠিক আছে, ওটার মধ্যে তেমন কোনো পানি নেই, পার্থক্য নাই। তুমি যে বলতেছো কোকোনাট অয়েল আর হেয়ার অয়েল ডিফারেন্ট, কোকোনাট অয়েল মানে তেল প্রস্তুত তুমি দেখো নাই। আগে গ্রামে মানুষ কি করতো জানো? ডাইরেক্ট নারিকেল থেকে তেল বানাইতো ভাইয়া, ঠিক আছে। আর তোমাদের কাহিনীগুলো বলতেছি যেন তোমরা কিছু মাথায় থাকে, মানে বুঝতে পারো, একটু মজা পাও। তারা কি করতো? ডাইরেক্ট নারিকেল থেকে তেল বানাইতো, ওটা মাথায়ও দিত, আবার রান্না করেও খাইতো অনেক সময়, ঠিক আছে। যেমন দেখো যে যেই জায়গায় নারিকেল গাছ বেশি, ওরা কিভাবে করে, মানে তেল বানায়। তারা কিভাবে তেল বানায়? ওই নারিকেল থেকেই তো তেল বানায় খাইতেছে, ঠিক আছে। ওরা কোকোনাট অয়েল বেশি খায়, ঠিক আছে। সো এই দুইটা অয়েলের মধ্যে হ্যাঁ কিছু প্রিজারভেটিভ উপাদানের ডিফারেন্স থাকে, কিন্তু নর্মাল যদি আমরা চিন্তা করি তাহলে কোকোনাট থেকে যেমন মানে খাবার তেল বানানো যাবে, তেমন হেয়ার অয়েলও বানানো যাবে, ঠিক আছে, এটা খুব একটা ডিফারেন্স নাই। আচ্ছা, এখন আসি নেক্সট। নিরপেক্ষ মানে হলো কি যে এটা মানে পিএইচ তো অবশ্যই এটা নিয়ন্ত্রণে রাখতে হবে সময়, এটা কোনো কথাই না, পিএইচ অবশ্যই নিরপেক্ষ রাখতে হয়, ঠিক আছে। নিরপেক্ষ বলতে বুঝাইতেছে আর কি কোনো পোলারিটি নাই, ঠিক আছে, এক কথা এটাও বুঝানো যায়, আর পিএইচটাও যে 7 এইটাও, ঠিক আছে, এই কারণে বলা হয়। যেমন মনে করলা যে হেয়ার অয়েল কিন্তু মনে করলা অ্যাসিডিকও না বেসিকও না, ঠিক আছে, এটা নিরপেক্ষ টাইপ, এই কারণে এটা বলা হয়েছে। ওকে, নেক্সট। এখন আসলে ট্যালকম পাউডার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা আমার বুয়েটের এক্সামের সময় আসছিল, ঠিক আছে, এই কারণে বলি। হ্যাঁ, তো ট্যালকম পাউডার এটা ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়বা। আমি যখন এক্সাম দেই তখন আমার সময় আসছিল। ট্যালকম পাউডার হলো হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। সর্বপ্রথম এটা মনে রাখবা, আর খাতায় 2-3 বার লিখবা যখনই টাইম পাবা পড়ার সময়। এবং এইখানে 3টা সংকেত দেওয়া আছে, সেম সংকেত বা সেম স্ট্রাকচার, কিন্তু জাস্ট 3টা বইয়ে 3 ভাবে লেখছে, নাহলে জিনিস সেম, ঠিক আছে, কোনো পার্থক্য নাই, তুমি যেটা লেখো সেটাই রাইট, ঠিক আছে। একে সংক্ষেপে ট্যালক বলা হয়। সো পাউডার বা ট্যালকম পাউডার যেটা আমরা গায়ে দেই সেটার সবচেয়ে মেইন ইনগ্রেডিয়েন্ট হলো ট্যালক, ঠিক আছে, এটা হলো একটা মেইন ইনগ্রেডিয়েন্ট। এই ট্যালকের মধ্যে অন্যান্য প্রিজারভেটিভ দেওয়ার মাধ্যমে এটা আমাদের জন্য আরেকটু বেশি নিরাপদ করা হয়, আর কিছু না, মেইন উপাদান ট্যালক, ঠিক আছে। সো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করে দিবা, ঠিক আছে। ওকে, নেক্সট খেয়াল করে দেখি স্নো। স্নো ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি সবাইকে, হ্যাঁ, একটা জিনিস দেখি ভাই, এই ক্রিমটা কয়জন দেখছো জীবন দশায় বলো তো? এই যে তিবেত যেটা আছে, তিব্বত বা তিবেত বলতো, এটা কয়জন দেখছো? হ্যাঁ, আমি এটা ছোটবেলায় দেখতাম সবচেয়ে বেশি ভাই, ঠিক আছে, আমার দাদা খুব বেশি ইউজ করতো এটা। হ্যাঁ, এখন এটা অবশ্য খুব একটা দেখি না, কিন্তু মানে এটা খুব ফেমাস ছিল তখনকার সময়। আর এটাকে তখন ক্রিম, এখন যেমন বলে না বিভিন্ন ক্রিম ইউজ করি ভালো ভালো,
ঠিক আছে, কিন্তু তখন এটার নাম ছিল স্নো। হ্যাঁ, আর কিছু লেখো না চ্যাট বক্সে ভাই, ঠিক আছে। এখন তখন ওটাকে বলতো স্নো। ক্রিম বলার চেয়ে বেশি তারা স্নো বলাটাকেই বেশি প্রিফার করতো, ঠিক আছে। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো, ত্বকের বিভিন্ন ধরনের ক্রিম প্রস্তুতিতে 1873 সালে স্টিয়ারেট নামক যৌগ ব্যবহৃত হয়, ঠিক আছে। স্টিয়ারেট নামক বস্তু থেকে, স্টিয়ারেট জিনিসটা কি ভাইয়া কয়দিন পরে জানবা, আপাতত জাস্ট জানিয়ে রাখো স্টিয়ারেট হলো একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা থেকে আমরা কি করতাম 1873 সাল থেকে স্নো বা ক্রিম প্রস্তুত করে আসতেছি, ঠিক আছে। তখন ছিল নরমাল ক্রিম, এখনকার মতো এত মানে হাই লেভেল নাম ছিল না। হাই লেভেল নাম কি কি একটু পরে দেখাই। যেমন দেখো, একটা আছে কোল্ড ক্রিম আর একটা আছে ভ্যানিশিং ক্রিম, খেয়াল করছো। আগে শুধু বলতো স্নো, এখন আবার দুইটা আলাদা ভাগ আসছে, একটা কোল্ড ক্রিম একটা ভ্যানিশিং ক্রিম, ঠিক আছে। খেয়াল করে দেখো, একটু পড়া আছে, পড়ে নি, তারপরে আবার কথা বলবো, ঠিক আছে। তো তোমরা চ্যাট বক্সে কিছু লেখো না, কথাগুলো শোনো। এই প্রসাধনীটি চর্বিতে পানির ইমালশন, এই জিনিসটা কি একটু পরে বুঝবা, এখন জাস্ট মনে রাখো চর্বিতে পানির ইমালশন। শীতকালে যখন বায়ুতে আর্দ্রতা খুবই কম থাকে সে অবস্থায়, অর্থাৎ শুষ্ক বায়ুতে মুখ ও হাতের চামড়ায় বেশ টান টান অনুভূত হয়। অতিরিক্ত টান অনেক সময় চামড়া ফেটে যায়। তোমরা খেয়াল করে দেখছো না, দেখবা শীতকালে অনেকের আছে ঠোঁট গাল ফাইটা একাকার হয়ে যায়, মানে মরুভূমি হয়ে গেছে। আমারও অনেক সময় হয়, ঠোঁট ফাইটা যায় একবারে। কারণ কি, আর্দ্রতা খুব কম থাকে, এই কারণে তোমার স্কিন থেকে লিকুইডটা বের হয়ে যায় বাইরে। বের হয়ে যাওয়ার ফলে তুমি চিন্তা করে দেখো, একটা মাটি যদি শুকায় যায় তাহলে সেটা ফেটে যাবে, ঠিক আছে। ঠিক একই ভাবে আমাদের স্কিন যদি শুকায় যায় তখন ফেটে যায়। এইটা যেন ময়েশ্চারটা ঠিক থাকে তখন আমরা কি ইউজ করি, কোল্ড ক্রিম ইউজ করি, ঠিক আছে। এটাই হলো কথা। ঠান্ডা অনুভূতিদায়ক বলেই এর নাম হলো কোল্ড ক্রিম। গ্রিক চিকিৎসক গ্যালেন গ্রিজ, নাম মনে রাখবা, গ্যালেন গ্রিজ পানি মিশিয়ে সর্বপ্রথম এ ধরনের কোল্ড ক্রিম তৈরি করে, ঠিক আছে। সবসময় মনে রাখবা যে কে আবিষ্কার করছে, মাঝে মধ্যে এগুলো আসে, যখন বিসিএস দিবে তখন অনেক সময় ইসা ফুটতে পারে। গ্রিক চিকিৎসক, একজন চিকিৎসক ছিলেন তিনি, সে গ্যালেন গ্রিজ পানি মিশিয়ে সর্বপ্রথম এ ধরনের কোল্ড ক্রিম তৈরি করে থাকে, ঠিক আছে। এরপরে আসি ইম্পর্টেন্ট জিনিস, ভ্যানিশিং ক্রিম। অনেক সময় তোমাকে পরীক্ষায় আসে যে এই দুইটার মধ্যে পার্থক্য কি, অর্থাৎ কোল্ড ক্রিম ভ্যানিশিং ক্রিমের মধ্যে পার্থক্য কি। এখন শোনো ভাই, ভ্যানিশিং ক্রিমের মানে মেইন জিনিসটা কি। যেমন ধরো শীতের পরে যেই পরিবেশটা থাকে ওটা অনেক শুকনা পরিবেশ থাকে না, ঠিক আছে। তখন অনেক ধুলাবালি দেখবা, শীতের ঠিক পর পর অনেক বেশি ধুলাবালি থাকে, ঠিক আছে। এই যে এখনই তো তুমি বাইরে গেলে ধুলার কারণে মানে টিকতে পারবা না। এখন তুমি মনে করো এমন একটা ক্রিম দিয়ে গেছো যে এই ক্রিমটা আঠা আঠা হয়ে থাকে, তুমি বাইরে ধুলার মধ্যে গেছো, দেখবা সব ধুলা কেন জানি তোমার মুখের দিকেই আসতেছে, ঠিক আছে। মনে হয় তোমার মুখ ওই ধুলাগুলোর আকর্ষণ করে ধরে রাখতেছে, ঠিক আছে। কারণ হইলো অন্যান্য ক্রিম যেগুলা হয় সেগুলা কি, এই যে আঠালো একটা ভাব থাকে, এটা কি করে তোমার স্কিনে আটকে যায়, ঠিক আছে। কিন্তু ভ্যানিশিং ক্রিম কি হয় জানো, তোমার মুখে দেওয়ার সাথে সাথে কেমনে জানি উধাও হয়ে যায়, ঠিক আছে, ভ্যানিশ হয়ে যায়। কিন্তু তোমার স্কিনে একটা এমন একটা লেয়ার দিয়ে যায় যেটা কিনা তোমার আর্দ্রতাকে ধরে রাখে, ঠিক আছে। তো ভ্যানিশিং ক্রিমের এই একটা সুবিধা, সেটা কি, মুখের মধ্যে কোনো আঠালো ভাব রাখে না, ফলে ধুলাবালি তোমার মুখে এসে আটকায় না। এইটুকু কি বুঝতে পারছো সবাই? বুঝতে পারলে একটু জানাও ভাইয়া। দেখি একজন কি জানি কোশ্চেন করছে, কোশ্চেন একটু পড়ি। হ্যাঁ ভাই, অয়েলি স্কিন আলাদা কথা না, ঠিক আছে, ওটা আলাদা কথা, কিন্তু ক্রিম দিলে ওটা আরেকটা ব্যাপার, ঠিক আছে ভাই। আমি ভাই যেই ক্রিম থাকে বাসায়, যেটা বাসায় আনে সাকিব ওইটাই ইউজ করি, ঠিক আছে। খালি এগুলো জানি কারণ এগুলো পড়ছিলাম, ঠিক আছে। হ্যাঁ ভাই, আমরা আস্তে আস্তে আগাইতেছি, খেয়াল করো। এখন আসি আরেকটু মজার জিনিস, লিপস্টিক, ঠিক আছে। আচ্ছা, এটাকে লিপস্টিক বলা হয়, ঠিক আছে। আচ্ছা, ওই যে ভ্যানিশিং ক্রিম কারণ হইলো ভাইয়া গালে দেয়, গালে দেওয়ার সাথে সাথে মানে কেমন যেন উধাও হয়ে যায়, মনে হয় তুমি কিছুই দাও নাই, ঠিক আছে। এইরকম একটা ফিল দেয়, এই কারণে এটা ভ্যানিশিং ক্রিম, ঠিক আছে। আচ্ছা, এখন আসি মেহেদি। আচ্ছা, লিপস্টিক তো জানো, লিপস্টিক তো মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস কি লিপস্টিকের, এটার কার্মিনিক অ্যাসিড নামে একটা অ্যাসিড দ্বারা এটা তৈরি, ঠিক আছে। কার্মিনিক অ্যাসিড, এটা বইয়ের থেকে একটু দেখবা, এর সংকেত অনেক বড়,
এটা জাস্ট জাইনা রাখো কার্বনিক অ্যাসিড দ্বারা লিপস্টিক প্রস্তুত, আর কিছু জানার দরকার নেই এখান থেকে। এই সংকেত জীবনেও লিখতে পারবে না, মুখস্থ করে নাও। মেহেদি, মেহেদি গাছের পাতা লোসন, খেয়াল করো লোসন বা 2-হাইড্রোক্সি-1,4 ন্যাপথাকুইনন নামক রাসায়নিক পদার্থ ধারণ করে, যা একটি রঞ্জক পদার্থ। তোমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা, মেহেদিতে কি থাকে? লসন থাকে। এই লসনের কারণেই তোমার কালার পাই আমরা, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই কারণে এটা আগেই বলে দিলাম, ঠিক আছে? তারপর দেখো আফটার শেভ, আফটার শেভের কাজ কি বলো? অনেকে বলতে পারো এটা ওয়ান টাইপ অফ প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা আমি লাস্টে বলে দিব জাবিরুল, ঠিক আছে? একটু অপেক্ষা করো, ভাইয়া সবই বলে দিবে, ঠিক আছে? আফটার শেভের কাজ হইলো ভাইয়া, যখন শেভ করার পরে যদি কোনো জায়গায় কেটে যায়, ঠিক আছে, বা ক্ষত সৃষ্টি হয়, এটা দিলে ওইটা মানে জীবাণুমুক্ত হয় বা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে আফটার শেভ লোশন, ঠিক আছে? এটাই হলো কাজ। আর একটা জিনিস খেয়াল করো, এই যে লসনের সংকেত দেওয়া আছে, এটা আঁকা শিখবা, ঠিক আছে? এটা মুখস্থ করবা, এইটা আসে, ক্লিয়ার? ওকে, আচ্ছা এই সংকেতটা মনে রাখবা বেশি। আচ্ছা এখন চ্যাট বক্স আর কিছু লিখো না, আমরা পরবর্তী অংশে যাই। আচ্ছা এখানে একটা পোল কোশ্চেন আছে, দেখি। দাও আনসার দাও, আনসার দাও। হ্যাঁ ভাই, আফটার শেভের মধ্যে কিছুটা ইয়া থাকে, অ্যালকোহল টাইপের জিনিস থাকে, প্লাস মেনথল থাকে, তো এটা দিলে একটু ঠান্ডা অনুভব হয়, কিন্তু যেই জায়গায় কাটবে ওই জায়গায় লাগলে আবার খবর হয়ে যায়, মনে অনেক ব্যথা করে, ঠিক আছে? এটাই। দেখি কে কে পারি। না না না, আফটার শেভ আর হেক্সিসল খুব প্রায় এক না, উপাদানের কিছু ডিফারেন্স আছে। হেক্সিসল দিলেও সেম কাজ করে, কিন্তু হেক্সিসল দিলে আবার তোমার স্কিনের সমস্যা হবে, কিন্তু আফটার শেভে তোমার স্কিন ঠিক রাখার জন্য কিছু প্রিজারভেটিভ দেওয়া হয়, যেটা হেক্সিসলে নাই, ঠিক আছে? যেমন হেক্সিসল তুমি যদি এই যে করোনার মতো তো দেখছো, অনেকে যারা হেক্সিসল অনেক ইউজ করছে দেখবা তোমার হাত কেরম খসখসা হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা পোলটা এন্ড করি, তারপরে দেখি। আচ্ছা শেয়ার রেজাল্টস। আচ্ছা অনেকে দিছে প্যারাফিন, অনেকজন দিছে গ্লিসারিন, তারপর অনেকজন দিছে ট্যাল, কারেক্ট আনসার ক্যালসিয়াম কার্বনেট। ভাই শোনো, সবচেয়ে বেশি থাকে হলো গ্লিসারিন ভাই, ঠিক আছে? এখন কথা হলো কেন গ্লিসারিনটা থাকে সেটা শোনো। দেখি আমার চ্যাট বক্সে কি লেখছে, চ্যাট বক্সটা আগে দেখে নেই। হ্যাঁ আচ্ছা এখন খেয়াল করে পরে, আর চ্যাট বক্সে কিছু লিখো না, পরের কথা পরে বলি, ঠিক আছে? আগে শুনো, পারফিউমতে কেন বেশি গ্লিসারিন থাকে জানো? গ্লিসারিন হলো তোমার স্কিনের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, এই কারণে গ্লিসারিনটা সব ধরনের পারফিউমে মোটামুটি দেওয়া থাকে, ঠিক আছে? এবং এটা কেন দেওয়া থাকে ভাই? যেন তোমার স্কিন ভালো থাকে। যেমন সাবানের মধ্যে তুমি যে চিন্তা করে দেখো, যে সাবানের মধ্যেও গ্লিসারিন থাকে, কেন? তোমার স্কিন যেন মসৃণ হয়, ঠিক আছে? যেমন আগের আমলে অনেক সাবান ছিল, যেমন একটা খুবই ফেমাস সাবান কসকো সাবান, ওটার মধ্যে কিছুই নেই, আবার ওই সাবানের একটা ভালো, এটার কোনো সাইড ইফেক্টস নাই, তোমার স্কিনের কোনো ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু অন্যান্য সাবানে যেন তোমার কোনো স্কিনে ক্ষয়ক্ষতি না করে, এই কারণে গ্লিসারিন দেওয়া থাকে, যেন তোমার কি হয়, স্কিনটা ভালো থাকে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা তো ভাই এই পর্যন্ত কি ক্লিয়ার? সবার ক্লিয়ার হলে একটু বলো। আচ্ছা ভাই অনেকে বলছে, একজন বললো হেক্সিসল তো কাটা জায়গায় দেওয়া নিষেধ। ভাই খুব অল্প পরিমাণে প্রথম পর্যায়ে দেওয়া যাবে, যদি তোমার একেবারেই কোনো কিছু না থাকে তোমার কাছে, ঠিক আছে? যদি তুমি একবারেই মানে না থাকে, তখন জীবাণুমুক্ত করার জন্য তুমি অল্প একটু হেক্সিসল দিতে পারবা, এটা নিষেধ নেই, ঠিক আছে? কারণ মনে রাখবা অ্যালকোহল, হেক্সিসলে কি থাকে? ইথাইল অ্যালকোহল, যেটা ওয়ান টাইপ অফ কি মানে জীবাণুনাশক, ঠিক আছে? আগের আমলে দেখবা যে অ্যালকোহল দিয়া অনেকেই জীবাণু মানে জীবাণু ধ্বংস করে তারপর অনেক কাজ করতো, এগুলো তোমরা দেখবা, বিশেষ করে বিভিন্ন মুভিতে দেখতাম আমি, ঠিক আছে? পরে মনে করতাম যে কেন এই অ্যালকোহল কেন দিতেছে,
ঠিক আছে, পরে আস্তে আস্তে বুঝতে পারছে না অ্যালকোহল ওয়ান টাইপ অফ কি জীবাণুনাশক, এই কারণে অ্যালকোহল ইউজ করতেছে। হ্যাঁ, যেমন স্যাভলন তারপর ডেটল এগুলা। আচ্ছা, তো এখন খেয়াল করি মিশ্রণ। ঠিক আছে, তো মিশ্রণ জিনিসটা কি একটার সাথে আরেকটা গুলাই দিবা তো মিশ্রণ হয়ে যাবে, এটা তো তোমরা জানোই, ঠিক কি না? অনেক মিশ্রণ জীবনে তৈরি করছো, ছোটবেলা থেকে লেবুর শরবত বানাইছো, ঠিক আছে, ওইটাও একটা মিশ্রণ। ঠিক আছে, এখন কথা হইলো এই যে মিশ্রণে, এই মিশ্রণের মধ্যে যে পার্টিকেলের সাইজ, মিশ্রণের মধ্যে কি থাকে, পার্টিকেল থাকে না বিভিন্ন, যেমন মনে করলা লবণ গুলাইছো, তো লবণের তো দানা আছে, ওই দানাগুলার আকৃতির উপরে ডিপেন্ড করে মিশ্রণ কয়েকটা ভাগে প্রথমে ভাগ করা হয়। একটা হলো সমসত্তীয় মিশ্রণ বা স্বচ্ছ মিশ্রণ বা দ্রবণ। এদের মধ্যে একবারে ক্লিয়ার কাট দ্রবণ, মানে তোমার দানা বা পার্টিকেল সাইজ এতই কম যে খালি চোখে দেখা যায় না। যেমন মনে করলা একটা গ্লাসে 1 চামচ লবণ গোলানোর পরে দেখবা লবণের কোনো অস্তিত্বই তুমি পানির মধ্যে খুঁজে পাবা না, খালি তুমি যদি মুখে নাও টেস্ট করতে পারবা, মানে খালি চোখে যেই দানা দেখা যায় না, শেষ। অসমসত্তীয় মিশ্রণ বা অস্বচ্ছ ঘোলাটে মিশ্রণ, এই দানা আবার খালি চোখে দেখা যায়। যেমন মনে করলা এক মুঠ বালি নিবা, বালি নিয়ে পানিতে মিশাবা, দেখবা ঘোলাটে একটা কি হবে, মিশ্রণ তৈরি হবে, সেটাই হলো অসমসত্তীয় মিশ্রণ বা অস্বচ্ছ ঘোলা দ্রবণ, শেষ। এখন আসি দ্রবণ, তো তোমরা জানোই ভাই দ্রবণ কি, দ্রবণ হলো দ্রব প্লাস দ্রাবক, এটা তো জানোই। এখন অসমসত্তীয় মিশ্রণ 3 রকমের, একটা কলয়েড, একটা সাসপেনশন, আর একটা হলো কি কোয়াগুলেশন। চ্যাট বক্সে কিছু লেখছো নাকি আবার দেখি তো, না কিছু লেখো না, থ্যাংক ইউ। কলয়েড, তারপর সাসপেনশন, কোয়াগুলেশন, এগুলো বলতেছি একটু পরে। কলয়েডের আর কয়েকটা পার্ট আছে, দাঁড়া আমি কালারটা চেঞ্জ করি, নাহলে আবার একই রকম দেখা যাবে লালের মধ্যে। কি হলো এটা আবার কি হইছে, দাঁড়াও ভাই একটু সমস্যা হইতেছে, একটু টেকনিক্যাল এরর। এবার ঠিক আছে। কলয়েড 3 প্রকার, একটা সল, একটা ইমালশন আর একটা জেল, ঠিক আছে। সো আসো আমরা আস্তে আস্তে এগুলোর ব্যাখ্যা দিই। কি জানি বললো কোয়াগুলেশন কি ভাই, বলতেছি, ঠিক আছে, আমার একটু সময় দিয়ে দিনা, ঠিক আছে, আমি মাত্র তো ওই পার্টটায় গেলাম, একটু সময় দিলে অবশ্যই আমি বলবো, ঠিক আছে। আচ্ছা দেখো, অসমসত্তীয় মিশ্রণ বা অস্বচ্ছ মিশ্রণ, কেন প্রথমে এখানে গেছি, একটাই কারণ, সেটা হইলো কি যে সমসত্ব মিশ্রণ তোমরা মোটামুটি সবাই চিনো, দ্রবণও দেখছো, দ্রবণ কি সেটাও জানো। তো প্রথমে আমরা অসমসত্ব মিশ্রণে গেলাম, আরেকটা কি লেখছে দেখি। ও হ্যাঁ ভাই, আরেকটা কথা একটু সরি বলে নি, আমার বাসায় পাখি পালি, তো পাখি মাঝে মধ্যে খুব ডাকাডাকি করে, খুবই দীক্ষিত, ঠিক আছে, মাইন্ড করো না। আচ্ছা, এখন কথা হইলো পড়ার দিকে মন দিই আমরা, ঠিক আছে। এখন অস্বচ্ছ ঘোলাটে মিশ্রণ বা অসমসত্তীয় মিশ্রণ, ঠিক আছে, এটা কয়েক রকমের হয়। যেমন একটা হলো সল, সলের পার্টিকেল গুলা এই যে খেয়াল করো আকারে বড়, সলের পার্টিকেল গুলা খেয়াল করে দেখো যে আকারে বড়, এই যে দেখো, কিন্তু এরা একটু দূরে দূরে অবস্থান করে, বা এর বিস্তরণটা ইউনিফর্ম হয়, মানে পুরাটা অংশ জুড়া সমানভাবে তারা বিস্তৃত থাকে, এটা হলো সল। এবং এই সল পার্টিকেল গুলা যখন একত্রিত হইয়া জালকের মতো তৈরি করে, তখন এটা হয়ে যাইতেছে একটা জেল, ঠিক আছে। যেমন আমরা জেলি খাই না, এই জেলি হলো ওয়ান টাইপ অফ জেল, ঠিক আছে। এটা লিকুইডের মধ্যে তোমার বা তরলের মধ্যে তোমার যে ফলের যে নির্যাস বা ফলের যেই রসটা থাকে সেটা মিক্স হয়ে জেল তৈরি করে, ঠিক আছে। এটা তো সল আর জেলের মধ্যে পার্থক্য কি, এরা মোটামুটি সেম, খালি সলের পার্টিকেল গুলা সব জায়গায় সমানভাবে বিস্তৃত থাকে এবং জেল গুলা একত্রিত হয়ে জমাটবদ্ধ অবস্থায় থাকে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন আসি হোয়াট ইজ ইমালশন, ঠিক আছে। স্টার্টিং ইমালশন, ইমালশন জিনিসটা কি, এই যে দেখো, ইমালশনের দানাগুলো একটু ছোট ছোটই থাকে, ঠিক আছে, খুব বেশি বড় না, কিন্তু কিছু কিছু ভাবে এটা তৈরি হয়। যেমন মনে করলে একটা ব্রেকিং প্রসেস, তারপর আছে হলো কলিসেন্স, খেয়াল করে প্রত্যেকটা দানা একত্রে বড় হয়ে গেছে, তারপর ক্রিমিং, উপরের দিকে এসে জমা হয়েছে, আর একটা হচ্ছে ফ্লুকিউলেশন, ফ্লকিউলেশন হইলো
গুচ্ছ তৈরি করে বিভিন্ন, ঠিক আছে? এই জিনিসগুলাই, এর চেয়ে বেশি কিছু নাই, ঠিক আছে? তো ইমালশনের কয়েকটা পার্ট আছে, একটা হলো ব্রেকিং, আর একটা হলো কি কোয়ালিসেন্স, আর একটা হলো ক্রিমিং, আর একটা হলো ফ্লুকলেশন, ঠিক আছে? আর কিছু তেমন নাই এর মধ্যে। ওকে, এখন আসি, খেয়াল করো, সলিউশন, কলয়েড, সাসপেনশনের মধ্যে কিছু বৈশিষ্ট্য দিছে, যেমন একটা হলো সমসত্তীয় স্বচ্ছ মিশ্রণ, খালি চোখে দেখা যায় না, আগেই বলছি, ঠিক আছে? পার্টিকেল সাইজ দেওয়া আছে, কি জানি লিখছে চ্যাট বক্সে, দেখি ভাই, সলিড এক্সাম্পলও দিচ্ছে, যা এখন আস্তে আস্তে আসতেছি, একটু অপেক্ষা কর সুমা, ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি মানে স্পষ্ট শোনা যাইতেছে? বলো তো একটু চ্যাট বক্সে ভাই, নাকি আমার কথা জোরে মনে হইতেছে বেশি? মানে সাউন্ড কি বেশি জোরে মনে হইতেছে তোমাদের কাছে? আমার গলাটা একটু ভেঙে গেছে তো ভাইয়া ঠান্ডার কারণে, এই কারণে ভাইয়া একটু জোরে বলতেছি ইচ্ছা করে, ঠিক আছে, যেন তোমাদের স্পষ্ট শুনতে পারো। আচ্ছা আচ্ছা, এখন আসি, দেখো খেয়াল কর, সলিউশন, সলিউশনের মধ্যে যে পার্টটা থাকতেছে সেটা হলো স্বচ্ছ মিশ্রণ, ঠিক আছে? এখন কাহিনী হইল যে এইখানে দেখো পার্টিকেল সাইজ দেওয়া আছে, ন্যানোমিটার কি জানো? 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁻⁹ ইয়া কি বলে, 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার, ঠিক আছে? সো ন্যানোমিটারটা তোমাদের মানে জানাই দিলাম, এটা খুবই ছোট একটা পার্টিকেল এবং এটা অদৃশ্য, মানে দেখা যায় না, সুস্থিত মিশ্রণ। সুস্থিত মিশ্রণ মানে হইলো এরা সবসময় একই রকম মিশ্রণ থাকবে, ঠিক আছে? এটা মানে আপ ডাউন হয় না, বা এমন হয় না যে তোমার কিছুদিন রাইখা দিলে তোমার পার্টিকেল গুলা দ্রবণ থেকে আলাদা হয়ে গেছে, এমন হয় না। যেমন তুমি খেয়াল করে দেখো সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, কখনো কি দেখছো ভাই লবণের পানি গুলায় রাখছো, একটু পরে এসে দেখছো লবণ আলাদা হয়ে গেছে? এটা কিন্তু কখনোই তুমি পাও নাই, কারণ কি বলতো ভাই? কারণ এরা হলো সুস্থিত মিশ্রণ, এরা কখনোই আলাদা হবে না, ঠিক আছে? এটাই হলো এদের কাহিনী। আচ্ছা, নেক্সট, অসমসত্তীয় বা অস্বচ্ছ মিশ্রণ। অসমসত্তীয় মিশ্রণের কথা কি জানো ভাই? অসমসত্তীয় মিশ্রণ হইল এদের পার্টিকেল সাইজ সলিউশন বা মিশ্রণ থেকে বা দ্রবণ থেকে একটু বড় থাকে, যেমন দেখো 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত। এবং এটা দেখার জন্য আমাদের আলট্রা মাইক্রোস্কোপ লাগবে, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না। এটাও সুস্থিত মিশ্রণ, যেমন দুধ বা বাটার, তোমাদের একটু আগে বললাম না, এর মধ্যে এখানে পানির মধ্যে চর্বি কণা থাকে, ঠিক আছে? এবং এটাই হইলো তোমার অসত্য মিশ্রণ বা কলয়েড, ঠিক আছে? বুঝতে পারছো নাকি বুঝো না ভাই? বলো তো, কলয়েড কি এখন ক্লিয়ার হয়েছে সবার? এই যে উদাহরণ দেওয়া আছে, পানির মধ্যে চর্বি কণার মিশ্রণ, সেটাই, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো নেক্সট। আচ্ছা, এখন পরবর্তীতে একটা কথা বলি ভাই, ঠিক আছে? পরে হলো সাসপেনশন, অসমসত্তীয় অস্বচ্ছ মিশ্রণ। পরে হলো এর পার্টিকেল সাইজ 500 ন্যানোমিটারের বেশি, নরমাল মাইক্রোস্কোপেই দেখা যায়। অস্থায়ী মিশ্রণ, এটা অস্থায়ী মিশ্রণ বলার কারণটা হইল যে এটা যদি অনেকক্ষণ রাখো তাহলে পার্টিকেল গুলা দ্রবণ থেকে আলাদা হয়ে যায়, অথবা পার্টিকেল গুলা একত্রিত হয়ে বড় কোনো পার্টিকেলে পরিণত হয়ে যায়, ঠিক আছে? এই কারণে এটাকে বলা হয় অস্থায়ী মিশ্রণ। যেমন তোমরা খেয়াল করে দেখবা, যখন তোমরা তো মানে যখন জবাই দেওয়া হয়, যেমন মনে করলা ধরো মুরগি জবাই দিছে, সবাই যেটা দেখছো ধরলাম, ঠিক আছে? তো ওইখান থেকে যে রক্তটা পড়ে থাকে, কিছুক্ষণ থাকলে দেখবা সাথে সাথে রক্তটা জমাট বাইধা গেছে। এটা কিন্তু বেশিক্ষণ লিকুইড হিসেবে থাকে না, কারণ কি ভাইয়া? ওই যে পার্টিকেল গুলা একত্রিত হয়ে বড় পার্টিকেল তৈরি হয়ে জমাট বাইধা ফেলে, ঠিক আছে? এই কারণে, ক্লিয়ার? এই যে দেখো এক্সাম্পল দিচ্ছে রক্ত আর কলেরার ভ্যাকসিন। কলেরার ভ্যাকসিন তাহলে তোমরা সবাই দেখো নাই, তোমরা রক্ত দেখছো, ঠিক আছে? এই কারণে রক্তটাই বুঝতেছি, ঠিক আছে? বললাম আর কি। আচ্ছা, এখন একজন বলছিল কোয়াগুলেশন কি ভাইয়া, ঠিক আছে? এখন কোয়াগুলেশন কি ভাইয়া? এই যে বিভিন্ন বড় পার্টিকেল গুলা থাকে ভাইয়া, ঠিক আছে? এই বড় পার্টিকেল গুলা একটা নির্দিষ্ট প্রভাবকের উপস্থিতিতে একত্রিত হয়ে বিভিন্ন বড় বড় গুচ্ছ পার্টিকেল তৈরি করে দ্রবণ থেকে আলাদা হয়ে যায়। এরাই হলো কি? এটাই হলো কোয়াগুলেশন।
ঠিক আছে, মানে পার্টিকেল গুলো একত্রিত হয়ে বড় পার্টিকেল তৈরি করে মিশ্রণ থেকে আলাদা হয়ে যাওয়া হলো কোয়াগুলেশন। ঠিক আছে, তো কোয়াগুলেশন কিভাবে আমরা এক্সাম্পল পাই দেখো, ধরো দুধের মধ্যে তুমি একটু লেবু চিপা দিছো, ঠিক আছে, আবার মানে বাসায় কইরা দেখো না, তাহলে দুধ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, বাসায় মাইরও পড়তে পারে। ঠিক আছে, করতে চাইলেও খুব অল্প পরিমাণে দুধ নিয়ে এটা ট্রাই করে দেখতে পারো, একটু লেবুর রস দিবা বা একটু ভিনেগার দিবা, একটু পরে দেখবা চর্বিগুলা আলাদা হয়ে গেছে। কেমনে আলাদা হয়েছে? চর্বি কণাগুলা যেগুলা পানির মধ্যে পুরাপুরি ছড়ায় ছিল, সেগুলা একত্রে একটা বড় পার্টিকেল সৃষ্টি করছে। ঠিক আছে, এইটাই হলো তোমার কোয়াগুলেশন। এখন যে কোশ্চেন করছিলা, বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ নুসরাত, ছানা হবে। এখন কি ক্লিয়ার? কে জানি একজন কোশ্চেন করছিল ভাইয়া। ওকে, এখন আসি ভাই মিশ্রণ। এই যে মিশ্রণের তিনটা এক্সাম্পল দিছে, তোমরা যেগুলা দেখছো সেগুলাই। যেমন মনে করলা পানি, এটা হলো নরমাল সলিউশন, ঠিক আছে, এটার মধ্যে কোনো মানে উল্টাপাল্টা নাই, এটা খালি চোখে মানে স্বচ্ছ, এক কথায় বলে এটা দেখা যায়। তারপর দেখো কলয়েড, মিল্ক। লাস্টে হলো সাসপেনশন, কোকো ইন মিল্ক। ঠিক আছে, কোকো পাউডার দিয়ে খাও না অনেকে, চকলেট মিল্ক বানায়া ওটা খাও অনেকে, এটা জানি। ঠিক আছে, মিল্ক শেক গিয়ে তো দোকানে ঠিকই খাও, ওই রকম আর কি। এটা সাসপেনশন কেমনে হয়? এর পার্টিকেল সাইজ সবচেয়ে বড় থাকে। ঠিক আছে, এইটাই হলো তোমার সেই প্রসেস। অর্থাৎ পার্টিকেল সাইজের দিক দিয়া এটা সাসপেনশন সবচেয়ে বড়, তারপর কলয়েড, লাস্টে হলো সলিউশন। ঠিক আছে, হ্যাঁ ভাই, কোকো পাউডার দিয়ে অনেকে আবার কেকও বানায়। ওকে, এখন আর কিছু লিখো না চ্যাট বক্সে, আমরা টিন্ডাল প্রভাবটা একটু বুঝাই। হ্যাঁ, টিন্ডাল প্রভাবটা কি খেয়াল করো। টিন্ডাল প্রভাব হইলো ভাই, মনে করলা একটা সলিউশনের মধ্যে তুমি লাইট দিতেছো, ওই লাইটটা যত বেশি স্ক্যাটার করতে পারে, স্ক্যাটার হইলো যতটুকু বিচ্ছুরণ বা ছড়ায় দিতে পারে, সেটাই হলো টিন্ডাল ইফেক্ট। আবার কথাটা বলতেছি তোমাদের, তুমি কোন সলিউশন বা যে কোনো দ্রবণ বা যে কোনো মিশ্রণের মধ্যে লাইট পাস করাইছো, ওই লাইটটাকে ছড়ায় দেওয়ার যে প্রভাব, মানে যার যত ক্ষমতা, তার টিন্ডাল প্রভাব তত বেশি। ঠিক আছে, তো খেয়াল করে দেখো, এই যে দেখো প্রথমে সলিউশনের মধ্যে দিচ্ছি, সলিউশনের মধ্যে দিয়ে যখন তুমি লাইট দিতেছো, এটা নট ভিজিবল, অর্থাৎ এর মধ্যে টিন্ডাল ইফেক্ট সবচেয়ে বেশি কম। তারপর দেখো কলয়েডের মধ্যে ভিজিবল, এটা আরো বেশি ভিজিবল। কারণ কি ভাই, যত বেশি পার্টিকেল সাইজ বাড়তে থাকে, তত বেশি স্ক্যাটার করার ক্ষমতা বাড়তে থাকে বা বিচ্ছুরণ করার ক্ষমতা বাড়তে থাকে। ঠিক আছে, কারণ পার্টিকেল গুলা তখন কি করে, তোমার আলোটাকে ছড়ায় দেয়। ঠিক আছে, এটাই হলো টিন্ডাল ইফেক্ট। এর চেয়ে বেশি আর টিন্ডাল ইফেক্টের মধ্যে কিছুই নাই। ঠিক আছে, তো এখন দেখি একটা কথা, এটা একটু আনসার করার চেষ্টা করো ভাই। হ্যাঁ, এটা আনসার করো তো ভাই, একেবারে ইজি। গ্লাস ক্লিনার তৈরির মূল উপাদান কি? না, তোমরা এটা একটু আনসার করতে থাকো, ভাইয়া একটু পানি খেয়ে আসি। হ্যাঁ, একটু। আচ্ছা ভাই, ঠিক আছে, তো আমি পোলটা এন্ড করি। পোল এন্ড হতে এত টাইম লাগে কেন? নেট সমস্যা নাকি? ওকে, দেখো অনেকেই আনসার রাইট দিছো অ্যামোনিয়া। ঠিক আছে, অবশ্যই আনসার অ্যামোনিয়া হবে, এটা জানো তোমরা কেন। তো খেয়াল করো, আমরা কেন অ্যামোনিয়া ইউজ করি, ঠিক আছে, আর কেন সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি না।
শুনো ভাই, অ্যামোনিয়া হইলো খুব দুর্বল, ঠিক আছে, বা দুর্বল ক্ষার জাতীয় সাবস্টেন্স। এটা কি? উইক। সোডিয়াম হাইড্রোক্সাইড হলো একটা স্ট্রং বেস। তো কাহিনী যেটা হয় ভাই সেটা হইলো, যখন তুমি অ্যামোনিয়া দিতেছো তখন জাস্ট ময়লাটা পরিষ্কার হইতেছে এবং অ্যামোনিয়া ওই গ্লাসের সাথে কোনো রকম বিক্রিয়া করতেছে না। কিন্তু যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো তখন সে কি করে, গ্লাসের সিলিকার সাথে, গ্লাসের মধ্যে কিন্তু সিলিকা থাকে, এটা তো জানো, ঠিক আছে, এই সিলিকার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে এবং সোডিয়াম সিলিকেট তৈরির মাধ্যমে যেটা হয় যে সোডিয়াম সিলিকেটটা মানে তৈরি করার মাধ্যমে গ্লাসটাকে ক্ষয় করতে থাকে। সো তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা গ্লাস ক্লিন করতে থাকো, একদিন গিয়া দেখবা গ্লাস নাই, মানে কেউ ভাঙ্গে নাই, কিছু নাই, গ্লাস ক্ষয় হইতে হইতে গ্লাস নাই, ঠিক আছে। কিন্তু যদি তুমি অ্যামোনিয়া ইউজ করো তাহলে সেই কাহিনীটা হবে না, খুব সুন্দরভাবে গ্লাসটা পরিষ্কার হবে এবং গ্লাসটা অনেকদিন থাকবে, ঠিক আছে। ওকে, এখন কাহিনী হইলো যে আমরা একটা ব্রেক নিব, ঠিক আছে, একটা 5 মিনিটের ব্রেক নিব। এখন বাজে হইলো 11টা 21, আমরা আসতেছি হইলো 11টা 26, ঠিক আছে। ট্রাই পরে ইনশাল্লাহ আবার দেখা হইতেছে 11টা 26-এ, ঠিক আছে, তুমি একটু রেস্ট দিয়ে নাও।
আচ্ছা শেষ 11:26 বেজে গেছে। ঠিক আছে, আমার কথা কি সবাই স্পষ্ট শুনতেছো ভাই? শুনে থাকলে একটু জানাও ভাইয়া কথা শুনতেছি স্পষ্ট। এই তিনজন খালি শুনতেছে, অনেকেই এখন রিপ্লাই দেওয়া শুরু করছো। হ্যাঁ অনেকেই শুনতেছো স্পষ্ট ভাবে। ঠিক আছে আচ্ছা এখন আসি আমরা। ঠিক আছে এখন আমরা সুন্দরভাবে জিনিসপাতি পরিষ্কার করা শিখবো, যেটা আমরা জীবনেও করি না ঠিকভাবে। আমাদের এগুলো জানতে হবে যে কিভাবে পরিষ্কার করতে হয়। ঠিক আছে আচ্ছা দেখো শুরু করি। এটা কই হ্যাঁ এটা শেষ। চ্যাট বক্সে কিছু লিখো না, আমি আগে বলি তারপরে লিখো। হ্যাঁ এটা সহজ জিনিস, 9-10 একবার পড়ে আসছো, এখন জাস্ট একবার রিভাইজ দাও, আর কিছু না, মানে কঠিন কিচ্ছু আমার নাই। যেমন দেখো সাধারণত দৈনন্দিন জীবনে আমরা দুই ধরনের পরিষ্কারক বহুল ব্যবহার করি, একটা হলো গ্লাস ক্লিনার আর একটা টয়লেট ক্লিনার। ঠিক আছে কিন্তু সত্যি বলতে ভাই আমরা সবচেয়ে বেশি যেটার সাথে পরিচিত সেটা হলো টয়লেট ক্লিনার, হারপিক। ঠিক আছে গ্লাস ক্লিনার সচরাচর খুব একটা যে সবাই ইউজ করে সেটা আমার দেখা নাই। ঠিক আছে কিন্তু জানতে হবে আর কি। গ্লাস ক্লিনারে ব্যবহার করি অ্যামোনিয়া, টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড। খেয়াল গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার না করে অ্যামোনিয়া ব্যবহৃত হয়, কারণ কাজ হইলো একটা ডিসিলিকেট। এই সংকেতটা মনে রাখবা অবশ্যই, এটা অবজেক্টিভে 100-তে 100% আসে। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করো তাহলে সিলিকেট উৎপন্ন করে কাঁচ ক্ষয় হয়, কাচের এবড়ো থেবড়ো গর্তের সৃষ্টি হয়। মানে কিছুক্ষণ আগে এটা বলে আসছি। ঠিক আছে সো একই জিনিস জাস্ট ওইখানে বলে আসছি, এখানে জাস্ট রিভাইজ দাও, আর কিছুই না। ওকে পরিষ্কারক গেল, এখন আসি পরিষ্কারণকরণের কৌশল। শুনো ভাই একটা কথা বলি, তোমাদের সামনে যে 4টা বিক্রিয়া আছে না ভাইয়া, এই 4টা বিক্রিয়া অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে অ্যাডমিশন প্লাস তোমার এক্সামের জন্য। ঠিক আছে সো এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। হ্যাঁ এই বিক্রিয়াগুলোর কিন্তু অনেক ইম্পর্টেন্স। আর সবাই যদি মনে করে থাকো কেমিস্ট্রিরও ম্যাথ আসে অ্যাডমিশনে, এটা একবারে ভুল কথা। কেমিস্ট্রি প্রচুর থিওরি আসবে ভাইয়া, ঠিক আছে এটা গ্যারান্টিড। কেমিস্ট্রিতে লিখতে হবে, যদি তুমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হইতে চাও কেমিস্ট্রিতে যদি ম্যাথ করে পার পেয়ে যেতে পারবে সেটা তুমি ভুলেও চিন্তা করো না। এই 5th চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে না ভাইয়া টয়লেট ক্লিনারের ক্ষেত্রে হয় না। ঠিক আছে টয়লেট ক্লিনারের ক্ষেত্রে কি জানি বলে, টয়লেটের উপরে টয়লেটের প্যান যেটা এটার উপরে একটা লেয়ার দেওয়া থাকে, এই লেয়ারটা কি করে ক্ষয় রোধ করে। এটা তোমরা সেকেন্ড পেপারের 5th চ্যাপ্টারে গিয়ে আবার পড়বা। ঠিক আছে আচ্ছা তো এখন খেয়াল করো চ্যাট বক্সে কিছু লেখো না। দেখো এখানে কি হচ্ছে NaOCl এর সাথে যখন বিক্রিয়া করিয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস এইটা, এই যে একটা অক্সিজেন লেখা আছে, এই অক্সিজেনের নাম কি বলো তো? আমি গোল্লা দিছি যে, এটা হলো জারক না, এটা জাইমান অক্সিজেন বলা হয়। এই জাইমান অক্সিজেন জারক হিসেবে কাজ করে, একবারে ঠিক কথা বলছে। ঠিক আছে এই জাইমান অক্সিজেন কি করে ভাই, যদি তোমার কোনো কালারফুল ইয়া থাকে ম্যাটেরিয়ালস থাকে সেটাকে কালারলেস করে দেয়। ঠিক আছে আবার যেটা হয় যে যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণুকে জারিত করে নষ্ট করে দেয়। ঠিক আছে এটা হলো তোমার কাহিনী। এখন কথা হইলো যে কৌশলটা কিরকম, যেমন মনে করলা তুমি সাবান ইউজ করো বা ডিটারজেন্ট ইউজ করো, এর দুইটা পার্ট থাকে। এটা তো জানো দুইটা পার্ট কি কি বলতো, 9-10-এ পড়ছে। একটা হলো হাইড্রোফোবিক আর একটা হলো হাইড্রোফিলিক। হাইড্রোফোবিক পার্ট পানিরে ভয় পায়। ঠিক আছে এটা কি থাকে বাহিরের দিকে থাকে, আর হাইড্রোফিলিক পার্টটা ও না না সরি কি বলতেছি, ভুল বলতেছি, তার আবার বলতেছি। হাইড্রোফোবিক পার্টটা পানিরে ভয় পায় এবং এটা জীবাণুর দিকে মুখ করে রাখে, আর হাইড্রোফিলিক যেই পার্টটা এটা পানির দিকে মুখ করে থাকে। এবং সবচেয়ে মজার জিনিস হলো ধরো এটা হলো তোমার সেই ময়লা বা গ্রিজ, ঠিক আছে এর চারপাশে এরকম একটা লেয়ার তৈরি করে, ধরো এই যে লেয়ার। ঠিক আছে এই পার্টগুলা হলো হাইড্রোফোবিক, কিন্তু চর্বি বা ময়লার এখানে আকৃষ্ট হয়, আর অপোজিট সাইড যেটা থাকতেছে সেটা হলো হাইড্রোফিলিক। যখন এরকম আবদ্ধ করে ফেলে তখন এই ময়লাটাকে তোমার কাপড় থেকে বা যেখানে তুমি পরিষ্কার করো সেটা থেকে আলাদা করে নিয়ে আসে, এবং আলাদা করার পরে যখন তুমি পানি দিয়ে ধুয়ে ফেলো তখন এই ময়লাটা পানির সাথে চলে যায়। ঠিক আছে এইভাবেই তোমার মেইনলি
পরিষ্কার হয়। ঠিক আছে, পরিষ্কারকরণ কৌশল আশা করি বুঝতে পারছো, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক। ওকে, সহজ জিনিস, এর চেয়ে সহজ কিছু নাই, কিন্তু পরীক্ষায় আসে, কেন জানি রিটেনে খুব বেশি আসে। এখন যেটা পড়াবো সেটা তোমার রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। সো আমি যেই পার্টগুলো বলবো এগুলো যেন লিখতে ভুল করবে না, ঠিক আছে? এবং অ্যাডমিশনে আমার সময় আসছিল, হ্যাঁ, কয়েকটা এনজাইমের নাম আছে এখানে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো 18-19 আসছিল, আবার এর আগের বছর অর্থাৎ আমার সালেও আসছিল। আগেই দেখাই, মল্ট ভিনেগার প্রস্তুতির শূন্য স্থানগুলো পূরণ করো। খেয়াল করছো? এইখানে দেখো যে এইরকম গ্যাপ গ্যাপ দেওয়া থাকে বুয়েটের এক্সামে, এবং এই গ্যাপ গুলা তোমার পূরণ করতে হবে। সেটা তো থিওরি, এটা তার ম্যাথের কিছু নাই, ঠিক কি না? তো প্রথমে খেয়াল করে দেখো, এখানে ইনভার্টেজের মাধ্যমে গ্লুকোজ তৈরি করছে, আবার খেয়াল করে এই গ্লুকোজটাকে জাইমোজের মাধ্যমে অ্যালকোহল প্রস্তুত করছে বা ইথাইল অ্যালকোহল। টেম্পারেচার গুলো অবশ্যই লিখবা, প্রোডাক্ট গুলো অবশ্যই লিখবা। সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আই মিন সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো এটা, আর একটা স্টার দিলেও কম হবে, সেটা হলো মাইকোডার্মা অ্যাসিটি। এই ব্যাকটেরিয়া দ্বারা আমরা ইথাইল অ্যালকোহল থেকে কি তৈরি করতে পারি? ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে পারি, যেটাই কিনা আমার ভিনেগার প্রস্তুতির মেইন জিনিস। ঠিক আছে, এই যে দেখো অ্যাসিডিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ হলো ভিনেগার, এর পিএইচ মান 4.74। তাই এই পিএইচ এর মধ্যে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, এবং এই কারণে যখন আমরা আচার তৈরি করি তখন এটা ইউজ করি। এই ভিনেগার ইউজ করলে ব্যাকটেরিয়া থাকে না, এবং ব্যাকটেরিয়া না থাকলে আমাদের আচার অনেকদিন ভালো থাকে, বা যে কোনো খাবার অনেকদিন ভালো থাকে। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই মাইকোডার্মা অ্যাসিডি ব্যাকটেরিয়া, এটা মনে রাখবা। জাইমেজ আর ইনভার্টেজ এনজাইম কোন কোন বিক্রিয়া ইউজ করে, এক কথাই বললে এই স্লাইডটা হুবাহু 3-4 বার লিখবা, লেখা লেখা মুখস্থ করে ফেলবা, শেষ। তাহলেই দেখবা এই চ্যাপ্টার মোটামুটি তুমি সব পারতেছো। সবচেয়ে ইম্পর্টেন্ট কি? মাইক্রোডার্মা অ্যাসিড। আরেকজন জিজ্ঞাসা করছে সমতা করতে হবে কিনা। ভাই একটা কথা বলি, যখন জৈব যৌগের কোনো বিক্রিয়া লিখবা, আই রিপিট, যখন জৈব যৌগের কোনো বিক্রিয়া লিখবা ভুলেও সমতা করবা না। সমতা করতে গেছো তো ধরা খাইছো। জৈব যৌগের সমতা লাগে না ভাই, ঠিক আছে? জাস্ট বিক্রিয়াটা ঠিকভাবে লিখে আসলেই হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবং দেখো এইটাই হলো আমাদের লাস্ট স্লাইড। এখানে লিখছে কি, এটা কাটে না কেন? সৎভাবে তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ হবে, ঠিক আছে? নিয়ত যদি ভালো থাকে স্রষ্টা দিবেই, ঠিক আছে? কিন্তু নিয়তটা ভালো থাকতে হবে, ঠিক আছে? এটাই হলো কথা। এখন তোমাদের 2-1টা কথা আর বলি, ঠিক আছে? তোমরা একটা পোল কোশ্চেন দিছে, পোল কোশ্চেনটা করতে করতে তোমাদের আর কয়েকটা কথা বলি, ঠিক আছে? এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্টের মধ্যে তোমাদের যেটা বলি, 1 নাম্বার হলো এইটা, মল্ট ভিনেগার প্রস্তুত। এটা হলো 1 নাম্বার কথা, এটা মাস্ট আসার মতো। আরেকটা মাস্ট আসা জিনিস বলি, এই যে দেখো আমি তোমাদের বলতেছিলাম না মিশ্রণ, সেটা হলো সাসপেনশন, কোয়াগুলেশন, ইমালশন। তুমি বলতে পারো ভাই যে এটা যদি এত ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে, তো এখানে পড়া এত কম কেন? হ্যাঁ, টপিক যেগুলা আর যেগুলা বলার সব বলছি, বাকিটা তোমাকে রিডিং পড়া বই থেকে বের করতে হবে, ঠিক আছে? মেইন থিম সব বইলে দেওয়া হয়েছে, আর মেইন যেগুলো জিনিস বুঝার দরকার সেটাও বইলে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো তোমার জাস্ট কাহিনী হলো 5th চ্যাপ্টার রিডিং পড়া, শেষ। লাস্ট আর একটা কথা, 5th চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হলো তোমার সংকেত। একজন জিজ্ঞাসা করছো ভাই কোন কোন সংকেত মুখস্থ করব, আমি বলবো ভাই যদি পারো বইয়ের সবগুলা সংকেত দেখা লেখো, ঠিক আছে? সব সংকেত, তাইলে দেখবা অবশ্যই পারবা, ঠিক আছে? কারণ কোন সংকেত আসে সেটা বলা যায় না। তোমাদের আমি বললাম না যে লিপস্টিকে একটা সংকেত আছে কার্মিনিক অ্যাসিড, এই সংকেতটা ভাই অনেক বড়। তো আমি যখন অ্যাডমিশন দিতে গেছি বুয়েটে, তখন আমি মনে করছি কার্মিনিক অ্যাসিড আর কেমনে আসে, এত বড় সংকেত তো মনে করলাম না দেখে লেখা সম্ভব না, মনেও থাকে না। ওমা কেমনে জানি কার্মিনিক অ্যাসিডের সংকেত চলে আসছে, ঠিক আছে? সো ভালো করে তোমরা সবগুলা সংকেত ভালো করে দেখো, ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো ভাই আমার ক্লাসে এইটুকুই। ভাই ওদের হচ্ছে দেখি কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমরা নিতে পারি। আচ্ছা ভাই, তোমাদের কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্টুডেন্ট, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা হ্যান্ড রাইজ করতে পারো, আমরা পারমিশন দিই। টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারো। আচ্ছা তৌফিক ভাইয়া বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন।
আচ্ছা ভাইয়া, কার্বনিক অ্যাসিড কি এটা অ্যাসিডিটিক হয় নাকি নিরপেক্ষ হালকা থাকে? অ্যাসিডিক হয়, হালকা অ্যাসিডিক হয়, কিন্তু এটা জৈব অ্যাসিড দেখে খুব একটা শক্তিশালী অ্যাসিড না। যেমন ভিনেগার কিন্তু একটা অ্যাসিড, কিন্তু এটা আমরা খাইলে কিন্তু কোনো তেমন ক্ষতি হয় না। কারণ কি? এটা খুব কম। দুর্বল অ্যাসিড, খুব কম, মানে খুবই দুর্বল অ্যাসিড থাকে। কার্বনিক অ্যাসিডও খুব দুর্বল, এবং এটা খুব অল্প মাত্রায় দেওয়া হয়, ঠিক আছে, জাস্ট একটু রং আনার জন্য, আর কিছু না। ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে টপিক রিলেটেড, তোমরা হ্যান্ড রাইজ করতে পারো। আচ্ছা ভাই, ওদের কোনো কোশ্চেন আমি দেখতেছি না বা হ্যান্ড রাইজও করে নাই, তাহলে আমরা শেষ করতে পারি। আচ্ছা ভাই, ওকে। ঠিক আসসালামু আছে ভাই, আলাইকুম অনেক সবাইকে, সবাই ভালো থেকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা স্টুডেন্ট, তোমাদের যদি উদ্ভাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে লিখতে পারো, অ্যানসার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কোনো কোশ্চেন দেখতেছি না, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।